মাস পর ৬ সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। মাহফুজ বলেন, ৩ মাস পর ৬ সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করা হবে। প্রশাসনে যারা ফ্যাসিবাদের দোষর রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে সরকার বদ্ধপরিকর। জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র সংস্কার করা হবে। প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী বলেন, সরকার বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে, ধীরে ধীরে স্বস্তি ফিরবে। সরকার এই বিষয়ে খুবই আন্তরিক। সরকার ক্ষমতা দায়িত্ব গ্রহণের দ্বিতীয় মাস এবং এই সময়ের ভিতরে সরকার অনেক জায়গাগুলোতে মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাংলাদেশের যে বিদ্যমান যে জনগণের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে যে সংস্কারগুলো রয়েছে এই সংস্কারগুলো করার ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেশনে যেই জায়গাতেই যেখানেই ফ্যাসিবাদের দোসররা সক্রিয় ছিলেন তাদের অনেকেই আপনারা দেখবেন যে অলরেডি অনেকেই গ্রেপ্তারের ব্যবস্থা করা হয়েছে, অনেকের নামে মামলা আছে, অনেকের বিরুদ্ধে মামলা অনুযায়ী গ্রেপ্তারের পরবর্তীতে বিচার বা পরবর্তী কার্যক্রম চলমান আছে। পলিটিক্যাল পার্টি বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার এদের সাথে কথা বলবেন। তাদের এই যে ৩ মাসের যে টাইম লাইন, এটার মধ্যে তারা তাদের এই ৩ মাসে এই পলিটিক্যাল পার্টির সাথে বসবেন, স্টেক হোল্ডারদের সাথে বসবেন, বসার পরে ৩ মাসের মধ্যে তারা একটা রিপোর্ট দিবে। প্রফেসর ইউনূস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজটা সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। এখনই আমরা টাইমটা বলতে পারছি না, বাট একটা স্পষ্ট একটা আমরা এটা দেখছি যে কিভাবে হবে প্রসিডিউরটা। সিলেটে রেলের জমি দখল করে তৈরি হয়েছে বাড়ি, খাবার, হোটেল, ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ির স্ট্যান্ড। যুগের পর যুগ দখলদারি চলে আসলেও মাঝে মাঝে উচ্ছেদ চালানো হলেও পরদিনই আবার দখলদাররা ফিরেন আগের জায়গায়। সিলেটের শত শত একর রেলের ভূমি বেদখল থাকলেও তাদের নিয়ন্ত্রণে নজর নেই কর্তৃপক্ষের। সিলেট থেকে মৃণালকান্তি দাসের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের ৫ম বৃহত্তম রেল স্টেশন সিলেট রেলওয়ে। সিলেট রেল স্টেশনের আশেপাশে রয়েছে প্রতিষ্ঠানটির মালিকানায় বিপুল পরিমাণ সম্পত্তি। এর মাঝে রেল স্টেশন ছাড়া বেশিরভাগই অবৈধ দখলদাররা যুগের পর যুগ দখল করে রেখেছেন। প্রভাবশালীদের কেউ কেউ রেলের ভূমিতে দালান কোঠা, টিন শেড, পাকা, আধা পাকা ও কাঁচাঘর নির্মাণ করে ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। পাশাপাশি রেল স্টেশনের প্রবেশপথে রেলের জমিতে গড়ে তোলা হয় দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বাসের টিকিট কাউন্টার, সিএনজি অটোরিক্সা স্ট্যান্ড। দখলদাররা জানান, বাপদাদার আমল থেকেই তারা বসবাস করে আসছেন। অনেকেই এ সকল সম্পত্তি নিজেদের দাবি করলেও কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেননি। আমি তো আমার তো বয়স হয়ে যাচ্ছে 43 বছর। আমার বাপ দাদা ওটা সব বাড়ির জড়িত। আমি যেমন আমি 3 বছর ধরে এই জায়গা থাকলাম। আমরা ছোটবেলা থেকে দেখতে আইলাম তারার বাড়াইব, বুঝলেন? কিরকম আছে না আছে তার কাগজপত্র এটা আমার জানা নাই। রেলর যে বিপত্তাকি দরিয়া আছে তখন গেছে এইদিকে সব রেলর জায়গা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, বারবার উচ্ছেদ করা হলেও লোকবলের অভাবে তার নিজেদের নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। উচ্ছেদের পরদিনই দখলদাররা ফিরে আসছে। ওইটা সম্পূর্ণ অবৈধ, ওখানে কোনো লিজ দেওয়া হয় নাই। আমরা লিজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এখন মতো লিজ দেওয়া হয় না। আমাদের এখানে পর্যাপ্ত লোকবল নাই, যার কারণে আজকে উচ্ছেদ হলে পরের দিন আবার ওরা ওই জায়গাতে আবার বসে যায়। তো এইবার যদি উচ্ছেদ হয় আমরা এখানে পর্যাপ্ত লোকবল দিয়ে এখানে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা। অবৈধ দখলে থাকা রেলের কোটি কোটি টাকার সম্পত্তি উদ্ধার ও যথাযথ প্রক্রিয়ায় অনুসরণ করলে রাজস্ব আয় বৃদ্ধি পাবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। মৃণালকান্তি দাস, মাই টিভি, সিলেট। দিনাজপুর পার্বতীপুরের উপকর কমিশনারের কার্যালয়ে ঘুষ ছাড়া মেলে না সেবা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ফাইল আটকে রাখা হয় দিনের পর দিন। বাধ্য হয়ে উৎকোচ দিয়ে কাজ করিয়ে নিচ্ছেন নাগরিকরা। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উপকর কমিশনের কার্যালয়ে সার্কেল 11-তে অতিরিক্ত দায়িত্ব পালন করা প্রধান সহকারী আবু সাইদের বিরুদ্ধে ফাইল আটকে রেখে গ্রাহকদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ উঠেছে। চাহিদা মতো টাকা না দিলে নানাভাবে হয়রানি করার অভিযোগ করছেন ভুক্তভোগীরা।
সম্প্রতি অফিসে বসে আবু সাঈদের ঘুষের টাকা নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দীর্ঘদিন পর ঘুষ পেয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দিতেও দেখা যায় তাকে। টাকার জন্য কয়েক মাস আটকে রাখা ফাইলের কাজ একদিনের মধ্যেই শেষ করে দেওয়ার আশ্বাসও দেন এই কর্মকর্তা। ফাইলটা রেডি করে দেবো, সেটা হচ্ছে 20,000 টাকা, 1,000 টাকা করে এটা 1,000 টাকা, ওটা 1,000 টাকা, মানে দিন গুনে 50 টাকা জরিমানা। ওই আইনগুলো তুলি দিয়েছে, ওই আইন তুলি দিয়ে জনগণের ভোগান্তি অনেকটা হলেও কমছে। 1,000 টাকা চলো, ঠিক আছে, কালকে পাবেন ভাই। চাহিদা অনুযায়ী টাকা দিলে একদিনেই কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায় জানান ভুক্তভোগীরাও। হালনাগাদ করার জন্য তখন তারা বলে যে 50,000 টাকা দিতে হবে। আমি 50,000 টাকা দিতে না পারায় পরবর্তীতে 12,000 টাকা চাই, 12,000 টাকাও দিতে না পারায় এখন পর্যন্ত আমার কাগজটি হালনাগাদ করা হয় নাই। পার্বতীপুর কর অফিসে টাকা ছাড়া কোনো কাজই হয় না। আমার ফাইলটা দীর্ঘদিন ধরে আটকায় রাখছে আবু সাঈদ সাহেব। আমি যখন 2,000 টাকা তাকে দেই, তারপরে আমার ফাইলটা সে দিছে। এ বিষয়ে কথা বলতে চাইলেই মাই টিভির ক্যামেরা দেখে পালিয়ে যান অভিযুক্ত এই কর্মকর্তা। হ্যাঁ বলেন, আপনি কেন টাকা নেন? তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটা আমি এখন জানলাম, এটা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। ইলিয়াস কমল, মাই টিভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের বাড়িতে 2 দিন ব্যাপী শহীদ আবু সাঈদ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন আবু সাঈদের পরিবার সহ চিকিৎসা নিতে আসা আগত সেবা প্রত্যাশীরা। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসায় শহীদ আবু সাঈদের স্মরণে শহীদ আবু সাঈদ হেলথ ক্যাম্পের আয়োজন করল পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC। বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বাস্থ্যসেবা নিতে আসেন সব বয়সী সেবা প্রত্যাশীরা। 2 দিনব্যাপী হেলথ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। এমন আয়োজনে খুশি সেবা প্রত্যাশী সহ শহীদ আবু সাঈদের পরিবার। আবু সাঈদের নামে এলাকায় একটি স্থায়ী হাসপাতাল করার দাবি পরিবারের সদস্যদের। আমাদের আবু সাঈদের কারণে এতগুলা লোক সবাই সেবা পাবে একসাথে। এখানে হেলথ ক্যাম্প হচ্ছে, সকলেই যেন স্বাস্থ্য সেবা পায়, এটা যেন চিরদিন থাকে। আমাদের পরিবারের থেকে একটা দাবি থাকবে যেন স্থায়ীভাবে এই এলাকাটায় আবু সাঈদের নামে একটা যেন মেডিকেল কলেজ করা হয়। এমন হেলথ ক্যাম্পের আয়োজন যেন বারবার করা হয় সেই দাবি জানান সেবা নিতে আসা রোগীরা। ঢাকা থেকে ডাক্তার আসবে, সেই জন্য ওষুধ নিতে আসছে। সবাই টাকা খরচ করে এরকম যাইতে পারে না, গ্রামে এসে চিকিৎসা দিচ্ছে, অনেক ভালো হয়েছে। ডাক্তারকে দেখাইলাম, ডাক্তারের প্রেসক্রিপশন লিখে ওষুধ লিখে দিল। সাধারণ মানুষকে সেবা দানের মধ্য দিয়ে আবু সাঈদের আত্মত্যাগের মর্যাদা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন চিকিৎসকরা। ওর যে আত্মত্যাগ, এটাকে যদি এই স্বাস্থ্য সেবা দিয়ে একটু যদি এটাকে মর্যাদা দিতে পারি, মানে সম্মান করতে পারি, সেটা আমার জন্য অনেক বড় বিষয়। আবু সাঈদ বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছেন, তাই এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আবু সাঈদের জীবনের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা বাংলাদেশকে আজকে বিনির্মাণের জন্য, আজকে এই অঞ্চলের মানুষের সেবা নিশ্চিত করার জন্য যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আবু সাঈদের এলাকা শুধু না, বাংলাদেশের বিভিন্ন এলাকায় যাতে এই ধরনের মেডিকেল ক্যাম্প গড়ে তোলা হয়, তার জন্য আমি বিত্তশালী মানুষদেরকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, আবু সাঈদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে। কেন এমন হবে যে সবচেয়ে ভালো সেবাটা শুধু ঢাকা শহরে পাওয়া যাবে, কেন পীরগঞ্জে পাওয়া যাবে না? আবু সাঈদের আত্মত্যাগ সারা বাংলাদেশকে এক ধরনের উৎসাহিত করেছে। সেই উৎসাহিত করাটার প্রতি আমাদের সম্মান জানানো তখনই সার্থক হবে যখন তাদের এই প্রয়োজনগুলো আমরা মেটাতে পারবো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিগত দিনে যেভাবে পূজা উদযাপিত হয়েছে আগামীতেও সেভাবে পূজা উদযাপন হবে। শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের পাকপাড়ায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে 11টি পূজা মণ্ডপের পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা ডক্টর PB রায় সুপ্রিয় এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কোচি।
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর তালহা বাজার এলাকায় যুব সমাজকে হয়রানিমূলক থানায় মিথ্যা অভিযোগ ও গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে যুবদল, ছাত্রদল ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের দোসররা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে যুব সমাজকে বিপথে পরিচালিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা দেশের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডব্লিউ সরকারের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া আদালত রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী যুবলীগ কর্মী জহুরুল হক রুবেলের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছেন। শনিবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফয়সাল তারেকের আদালতে আসামিদের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানি হয়। এর আগে শুক্রবার নওগাঁ থেকে ডব্লিউ সরকারকে গ্রেফতার করে র্যাব। তাকে ২টি হত্যাসহ মোট ৮টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর ১৩ সেপ্টেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার হন রুবেল। ২টি হত্যাসহ তাকেও কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর রুবেলকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়েছে। কুষ্টিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী পরিষদের আয়োজনের র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মোহাম্মদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী পরিষদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মনজুরুল হক, সভাপতি নন এমপিও প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী পরিষদ। এছাড়াও নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা এবং গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, সুধী সমাজ, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার লোক অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপজেলার ৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান করা হয় এবং শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক দিলীপ দাস। উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাসের সঞ্চালনায় মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার BM কুদরত এ খোদা। এই দুর্গা উৎসবকালীন যদি কেউ কোনো প্রকারের আইন শৃঙ্খলা বিনষ্টকারী ভূমিকায় অবতীর্ণ হয়, তাদেরকে কেবলমাত্র আইন শৃঙ্খলা বিনষ্টকারী অপরাধী হিসেবে গণ্য করা হবে বলে জানান সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজায় সাতক্ষীরা সীমান্তের পূজা মণ্ডপগুলোতে ১৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি। ২ অক্টোবর থেকে বিজিবি টহল দল ২টি টাস্ক ফোর্সে বিভক্ত হয়ে ২ শতাধিক সদস্য পূজা মণ্ডপ সমূহ ও তার আশপাশের এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে টহল চালু রেখেছে। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জামাত একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জালালাবাদ থানা নগরীর ৮ ও ৯ ওয়ার্ডের উদ্যোগে সিলেট নগরীর মদিনা মার্কেটের ঐতিহাসিক সিরাত মাহফিল ও সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন শাহজালাল জামেয়ার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়ুদি সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ময়লা আবর্জনা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদলের একদল নেতাকর্মী। শনিবারে কেন্দ্রীয় নির্দেশনায় অংশ হিসেবে জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমির উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান করা হয়। এ সময় যুবদলের অর্ধশত নেতাকর্মী কয়েকটি ভাগে ভাগ হয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বাথরুম, আঙ্গিনা ও করিডোর ছড়িয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে নির্দিষ্ট স্থানে রাখা হয়।
কুড়িগ্রামে অসহায় বর্ণাঢ্যদের সহযোগিতা, শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে পালনের সহযোগিতা এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার জন্য জেলা বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি তাজফির উল ইসলাম। সভায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কাইকোবাদ সহ জেলা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। বর্ণাঢ্যদের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরে ক্ষতিগ্রস্তদের বাসস্থানের জন্য ডেউটিন ও নগদ অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর, চররুহিতা, দক্ষিণ হামসাদি ইউনিয়ন এবং পৌরসভার ৮ নং ওয়ার্ড এলাকায় এই সহায়তা দেওয়া হয়। এদিন 4টি পরিবারকে 16 বান্ডিল ডেউটিন ও নগদ পরিবার প্রতি ৪,০০০ টাকা করে ১৬,০০০ টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা মাস্টার ওয়ারেন্ট অফিসার জামাল এবং সার্জেন্ট আলমগীর কবির সহ সেনা সদস্যরা। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে ভুক্তভোগী সাংবাদিকদের বলেন, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়া থানার অন্তর্গত বিভিন্ন স্থানে অসংখ্য ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়। এ ঘটনার প্রেক্ষিতে নিহত ব্যক্তিবর্গের স্বজন এবং আহত ব্যক্তির পক্ষে বিভিন্ন সময়ে মামলা হয়। তিনি বলেন, এই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে তার নাম যুক্ত করা হয়। গাজীপুরে টঙ্গীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল এরশাদনগরের দলীয় কার্যালয়ের সামনে যুবদল নেতা কামরুল ইসলামের আয়োজনে অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও ছাত্র জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত ও বেগম জিয়ার রোগ মুক্তির কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ৬ এলাকা থেকে গ্রেফতার করা হয় জসিম দর্জিকে। র্যাব ৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহরিয়ার রিফাত জানান, এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে গত ১৩ জুন সদর মডেল থানায় জসিম ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেন। নির্যাতিতা শিশুকে ধর্ষণের মামলায় বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান র্যাব কর্মকর্তা। যশোরের মনিরামপুর প্রেস ক্লাবে নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোরের মনিরামপুর দুর্গাপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী অফিস হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর থানা শাখার আয়োজনে মনিরামপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। নির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গাজী এনামুল হক সহ অন্যান্যরা। কুড়িগ্রামে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজনৈতিক দলের সাথে কুড়িগ্রাম পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুড়িগ্রাম পুলিশ সুপার হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি রংপুর জোন মোহাম্মদ আমিনুল ইসলাম। পুলিশ সুপার কুড়িগ্রাম মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলরের সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপি সভাপতি তাজফিরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণভাবে পালনে সকল দলের সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি। নড়াইলে সর্বধর্মীয় সাম্প্রদায়িক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় একই মঞ্চে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সংহতি প্রকাশ করেন মসজিদের ইমাম, পুরোহিত, খ্রিস্টান ধর্মযাজক ও রাজনীতিবিদরা। আসন্ন দুর্গাপূজার সুষ্ঠু সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সব ধর্মের মানুষের এই সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু সহ এ সময় আরও অনেকে উপস্থিত ছিলেন।